যারা আজকে একরকম কথা বলে কালকে একরকম কথা বলে। রাজনীতিতে তো এটা অবশ্যই আরো বেশি করে। আমি সেই জন্য বলছি জামাতের আমিরকে, জামাতের একটা অবস্থান যেটাই হোক, একটা মুসলিম কান্ট্রিতে তারা যদিও ধর্ম কে নিয়ে রাজনীতি করে, তারপরে একটা অবস্থান তারা করে নিয়েছিল। কিন্তু এই ধরনের সকালে একরকম কথা বিকালে আরেক রকম কথা বললে বাংলাদেশের মানুষের মন থেকে বের হতে 2 মিনিটও লাগবে না। একজন মাস্টার সে কিভাবে ব্যবসায়ী হয়ে যায় রাতারাতি, আপনি দেখেন। তো এই কারণে আমি বলছি যে ওই বলেন না যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মায়ের সংখ্যাও তত বাড়ে। যদি তারা কথা না বলে নীরবে নিভৃতে খালি শাস্তি দিয়ে যেত, আমরা মনে করতাম যে হ্যাঁ তাদের লক্ষ্য ভালো হওয়া। যারা একসময় টিউশনি করে চলতো, যারা একসময় হেঁটে হেঁটে চলতো, তারা এখন যখন বলে যে এই একটা ডুপ্লেক্স বাড়ি দেখো যেখানে আমি অফিসও করতে পারবো বাসাও চালাতে পারবো, একটা প্রাডো গাড়ি এটাই হচ্ছে না, এর চেয়ে ভালো একটা মার্সিডিজ দেখো, একটা রেঞ্জ রোভার দেখো, এইসব বিভিন্ন কত ব্র্যান্ডের নামের কথা বলে যেগুলোর নাম আমরা জানিও না। আসলে যেটা বলছিলাম যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, তাহলে বাংলাদেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করলো এত বছর, এই 16-17টা বছর লড়াই করলো, আরো 2 বছর একটা অনির্বাচিত সরকার ছিল, তাহলে তো সেই যেই লাউ সেই কদু, সেই অঙ্কুরেই বিনাশ আবার হয়ে গেল। কারণ একটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সীমা আগে যখন আমাদের সংবিধানের সংশোধনীর মাধ্যমে নিয়ে আসছিল, তত্ত্বাবধায়ক 3 মাসে কিন্তু আমরা দেখেছি বেশ ফ্রুটফুল নির্বাচন হয়েছে। তো যদি হয়ে থাকে তাহলে যাই তত্ত্বাবধায়ক সরকার তেমনই তো আপনার ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, তো এই যে স্বল্পকালীন সরকার তার কিন্তু অলরেডি 1.5 বছর, ডিসেম্বর পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে যায়। 1.5 বছরের নির্বাচন যদি না আনতে পারে, এটা জাতির জন্য দুঃখজনক, গণতন্ত্রের জন্য দুঃখজনক, এদেশের রাজনীতিবিদদের জন্য দুঃখজনক, সর্বোপরি এদেশের ডেভেলপমেন্টের জন্য দুঃখজনক। এটাই আমি বলতে চাই আপনাকে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে জামাতের আমির লন্ডনে এসেছিলেন, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, এরপরে উনি বাংলাদেশে গিয়ে বলেছেন যে উনি রোজার আগে নির্বাচনটা যেন হয়ে যায় সেরকম আশা প্রত্যাশা করেছেন। কিন্তু আজকে উনি আবার বলছেন যে নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং সক্ষমতা বোঝার জন্য উনি বলছেন যে আগে স্থানীয় নির্বাচন। তো আসলে উনি কি ওনার জায়গা থেকে, জাতীয় নির্বাচনের জায়গা থেকে উনি সরে এসেছেন, নাকি জাতীয় নির্বাচনকেও ঠিক রাখছেন, আবার এর আগে সক্ষমতা বোঝার জন্য উনি স্থানীয় নির্বাচন চাচ্ছেন? দেখেন, আমি একটা কথা বলি, লন্ডনে উনি গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন সেটা বলতে পারবো না। কিন্তু তাদের মধ্যে যদি ওই ধরনের দুরভিসন্ধি থেকে থাকে, এগুলোতে বাংলাদেশে মানুষ কিন্তু অত্যন্ত সচেতন, এটা নস্যাৎ হতে বেশিক্ষণ লাগে না। আপনি দেখেন 16 তারিখে বিএনপি দেখা করেছিল প্রধান উপদেষ্টার সাথে, তখন বিএনপি যে আশানুরূপ রেজাল্ট পায় নাই তাদের মাধ্যমে, এটা কিন্তু জাতিকে জানিয়েছে, আপনাদেরকে জানিয়েছেন। তারপরে জামাত ওই সুর ধরে, বিএনপি সুর ধরেই বললেন যে 16 তারিখে উনারাও বললেন যে তারা রোজার আগে নির্বাচনটা চায়। তো কিছুটা সিমিলার হলো, 1-1.5 মাস তফাতের মধ্যে সিমিলার হলো। সেই তারা কিন্তু আপনার এখন বলছেন, আজকের কথাই কিন্তু কথা না, তার 2 দিন পরেই বলেছেন তারা যে তারা আগে সংস্কার চায়, বিচার চায়, তারপরে নির্বাচন চায়। আর এখন বলছে যে আপনার আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এরশাদের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই। এরশাদের ভাইয়ের কথাও আমরা কিন্তু জিএম কাদেরের কথা ভুলে যাইনি। জিএম কাদেরকে একটা সময় বাংলাদেশের মানুষ মোটামুটি ভালোই মনে করতেন, কিন্তু যখন তাদের কথা এবং কাজের মধ্যে যথেষ্ট গরমিল দেখা গেল এই দুই ভাইয়েরই, তখন থেকে কিন্তু তাদের অবস্থা নড়বড়ে চরম ভাবে হলো। মানুষ যতটা স্বৈরাচারকে অপছন্দ করে, ঘৃণা করে, তার চেয়েও বেশি ঘৃণা করে যারা আজকে একরকম কথা বলে কালকে একরকম কথা বলে। রাজনীতিতে তো এটা অবশ্যই আরো বেশি করে। আমি সেই জন্য বলছি জামাতের আমিরকে, জামাতের একটা অবস্থান যেটাই হোক, একটা মুসলিম কান্ট্রিতে তারা যদিও ধর্ম কে নিয়ে রাজনীতি করে, তারপরে একটা অবস্থান তারা করে নিয়েছিল। কিন্তু এই ধরনের সকালে একরকম কথা বিকালে আরেক রকম কথা বললে বাংলাদেশের মানুষের মন থেকে বের হতে 2 মিনিটও লাগবে না। এই দেশটা এমনই একটা দেশ যে এখানে ফুলের মালা এবং জুতার মালা এটা পাশাপাশি থাকে। কখন যে কে ফুলের মালা পরে আর তারপরেই যে কে জুতার মালা পরে, তার প্রকৃষ্ট উদাহরণ আমি আপনাকে বলি। আপনার 5ই আগস্টের পরে, 8ই আগস্ট এই সরকার গঠন করার পরে আপনার যে এই যে বৈষম্য বিরোধীদের যে একটা ডিমান্ড ছিল
বাংলাদেশের মানুষ তাদেরকে, এই আমাদের সন্তানকে তারা যে কি মনে করতো যে মাথায় তুলে রাখবে, রেখেছিল। কিন্তু দেখেন আজকে তাদের অবস্থা একটু একটু এদিক ওদিক 2 নাম্বারের মধ্যে তারা ঢুকে গেছে বলেই তাদের কতটা নড়বড় অবস্থা, যেটা পহেলা বৈশাখের প্রোগ্রামে আমরা দেখেছি যে মানুষের চেয়ে নেতা বেশি ছিল, নেতার চেয়ে সাংবাদিক বেশি ছিল। তো সেই জন্য আমরা বলতে চাই যে কিন্তু তাদের নিজেদের দলের মধ্যে তারা মানে সঠিকভাবে নিজেদের দুর্নীতি যাচাই বাছাইয়ের জন্য একটা কমিটি করেছে, যেটাকে আপনি সাধুবাদ জানাতে চান কিনা? তারপরে আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার যে বাবার যে একটি ঠিকাদারি লাইসেন্সের জন্য উনি ক্ষমা চেয়েছেন, তো এইগুলোকে এইসব ব্যাপারকে আপনারা আপনাকে একটা কথা বলি, আপনার বাবার অপরাধের জন্য ক্ষমা চাইতে পারেন? চাইলে কি সেই ক্ষমাটা হয়? আপনার বাবার অপরাধের জন্য আপনার বাবা ক্ষমা চাইবে, নাম্বার 1। আসিফ মাহমুদ এখানে কখনোই কোনোভাবেই ক্ষমা চাইতে পারে না। সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হোক, আরো বড় কিছু হোক, সে বিশ্বের নেতা হোক বড়, সে ক্ষমা চাইতে পারে না। তার বাবা যেহেতু সুস্থ আছে, স্বাভাবিক আছে, সেই জন্য তার বাবাকে ক্ষমা চাইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, লোক মানুষকে কতটা কতটা আপনার দৌড়ানি দেয় যে একটা স্কুল মাস্টার সারা জীবনের তারা যদি সততা নিয়ে বেড়ে ওঠে, মানুষকে যদি যারা মানুষ গড়ার কারিগর তারা আজকে কতটা 2 নাম্বার পন্থায় যেয়েছে। আপনার কত জায়গায় তো কত আপনার রেজিস্ট্রেশন করতে পারতো, না করে ছেলে যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে তাকে লাইসেন্স করতে হলো, রেজিস্ট্রেশন করতে হলো এবং তার নিজ নামে। এইটা যে কত বড় দুঃখজনক। একজন মাস্টার সে কিভাবে ব্যবসায়ী হয়ে যায় রাতারাতি, আপনি দেখেন। তো এই কারণে আমি বলছি যে ওই বলে না যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মায়ের সংখ্যা তত বাড়ে। যদি তারা কথা না বলে নীরবে নিভৃতে খালি শাস্তি দিয়ে যেত, আমরা মনে করতাম যে হ্যাঁ তাদের লক্ষ্য ভালো হওয়ার, ভালো থাকার। আপনি দেখেন প্রত্যেকটা নেতাদের পিছনে আপনি দেখেন যার যার কিনা পিএসও না, এপিএস এর 311 কোটি টাকার দুর্নীতি বের হওয়ার পরে চাকরি চলে যেতে হয়। কত উপদেষ্টা, আরেকজন উপদেষ্টার পিএস এর দুর্নীতির দায়ে চাকরি গেল। আপনার মনে করেন উপদেষ্টা, তাদের উপদেষ্টা তাদের সঙ্গে তারা তো বলে যে সরকারে যারা আছে এবং যারা নতুন দল করেছে তাদের সঙ্গে নাকি কোনো সম্পর্কই নেই। তাহলে এখানে সম্পর্ক হয় কেমনে? তারাও চুরি করছে, ধরা পড়ছে, মাপ চাইছে। আবার ওইখানেও আপনার দেখেন যে যুগ্ম সচিব, যুগ্ম সদস্য সচিব, তারও কত বড় একটা ঘটনায় সে প্রাথমিকভাবে বহিষ্কার হলো। এই যে জিনিসগুলো, এবং তারা ব্যবস্থা নিচ্ছে, তারা তো সব মানে আমি আরো বলি, আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আল্লাহ রহমত করলে কিছুই হবে না ইনশাল্লাহ। তারপরেও আমি বলি আমার বয়স কিন্তু কম হয় নাই, আমি কম দিন রাজনীতি করি না। আমি যতদিন রাজনীতি করি অনেক অনেক বৈষম্য বিরোধী জন্মই হয় নাই, অনেক মানে প্রায় ম্যাক্সিমাম। তো সেইখানে আমাদের কিন্তু দুদক ডাকে না, দুদক জানে যে কাকে ডাকতে হয়। ওরা 1 মাসের দল বানিয়েছে কি বানায় নাই, তাদের কিন্তু দুদকের ওইখানে হাজিরা দিতে হয়। তো এই যে আপনার শুরুতেই যেখানে অঙ্কুরে বিনাশ বলে না গুণীজনরা, অঙ্কুরেই যদি বিনাশ হয় তারা টিকে থাকবে কিভাবে? বিএনপির কথা বলেন, বিএনপি প্রায় 40-45 বছরের দল। আওয়ামী লীগ যে পতিত স্বৈরাচার, তাদেরও দলের বয়স অনেক, তারাও কিন্তু এখনো মিছিল মিটিং এর জন্য হুট করে একটা মিছিল, জঙ্গির মতো মিছিল বের করে ফেলে, কারণ তারা বুঝায় যে তারা হারায় যায় না, শেষ হয়ে যায় না। তো এই কারণে আমি বলছি যে এরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে প্রত্যেকটা আপনার জেনজি বলি বা বৈষম্য বিরোধী বলি বা সমন্বয়ক বলি, তাদের 100 জনের 95% বাসায় ফিরে চলে গেছে রাগে, দুঃখে, ক্ষোভে, কষ্টে। তারা কিন্তু আর রাজনীতির নাম মুখে আনে না। তারা আগেও রাজনীতির নাম মুখে আনে নাই। সমস্ত বাংলাদেশে অতীত ইতিহাসে 52, 71, 66, 69, আপনার 90, এখানে সবাই সব সময় ছাত্ররা বড় ভূমিকা রেখেছে এবং ভূমিকার পরে তারা ফেরত গিয়েছে। এই একমাত্র যে 24 যেখানে ফেরত যায় নাই, এখানে আপনার ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়েছে। লিপ্ত হয়ে কি হয়েছে? তাদের আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। এই টাকা হজম করা, আওয়ামী লীগই তো তার টাকা পুরাটা হজম করতে পারে না, তারা কোথা থেকে পারবে? কিন্তু এই যে মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, যদি কোনো বুদ্ধিমান যদি তারা হয়, তারা শিখে নিবে এখান থেকে। কিন্তু আমার ধারণা তারা শিখবে না। একে তারা টাকার মুখ না দেখা লোকজন এখানে। হ্যাঁ, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই টাকার মুখ দেখি না,
কিন্তু আমরা নিজেকে চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার। কিন্তু যখন আপনার হাবাতে ঘর থেকে আসে, তখন তারা কিন্তু ওই চেষ্টাটা করতে পারে না। তারা যা পায় তাই, নইলে এই বাচ্চাগুলা সাদা পাতার মতো, এদের দিলটা থাকার কথা, মনটা থাকার কথা। এখনো কোনো ছাপ পড়ে নাই, তারা বিয়ে শাদী করে নাই, তাদের সন্তান সন্ততি হয় নাই, তাদের ওই ধরনের বাধ্যবাধকতা নাই যে 10টা 5টা একটা পরিবার পালতে হবে, লালন করতে হবে। তারা যারা একসময় টিউশনি করে চলতো, যারা একসময় হেঁটে হেঁটে চলতো, তারা এখন যখন বলে যে এই একটা ডুপ্লেক্স বাড়ি দেখো, যেখানে আমি অফিসও করতে পারবো, বাসাও চালাতে পারবো, একটা প্রাডো গাড়ি, এটাই হচ্ছে না, এর চেয়ে ভালো একটা মার্সিডিজ দেখো, একটা রেঞ্জ রোভার দেখো, এইসব বিভিন্ন কত ব্র্যান্ডের নামের কথা বলে, যেগুলোর নাম আমরা জানিও না।